Marcel presents Hasho powered by Dabur Meswak Season 4 co-sponsored by Mumtaz Herbal. আমাদের সাথে আছেন থাকতে হয় এবং এর মধ্যে একজন আবার সুন্দর প্রতিযোগিতায় গিয়ে জড়িকে মানা করে এসেছিল রাবার ব্যান্ড এবং আছেন আমাদের গ্রুমাররা আছেন আমাদের পার্টিসিপেন্টরা এবং আছেন আমাদের সম্মানিত বিচারকেরা বড় একা একা লাগে তুমি পাশে নেই বলে বড় একা একা লাগে তুমি পাশে নেই বলে এবং আরো আছেন আমাদের সাথে আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী প্রিয় একজন মানুষ আখি আলমগীর চোখে যে মনে কথা বলে চোখে চোখ রাখা শুধু না এরকম দুটো চোখ নিয়ে মানে তিনটি চোখ নিয়ে আখি আলমগীর আমাদের সাথে আছেন পারফর্মাররা যে কীভাবে পারফরমেন্স করবে আমি জানি না যাই হোক যেভাবেই হোক পারফরমেন্স করতে হবে কারণ তাদের সামনে কিছু পুরস্কার আছে পুরস্কারগুলো হচ্ছে মার্সেলের সৌজন্যে প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা ও একটি 55 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা ও একটি 42 ইঞ্চি এলইডি মার্সেল টেলিভিশন তৃতীয় পুরস্কার 25,000 টাকা ও একটি 32 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন এবং সেরা 10-এর বাকি 7 জনের প্রত্যেকে পাবেন মার্সেলের পক্ষ থেকে সবচেয়ে বড় যে পুরস্কারটি সেটি হচ্ছে রেফ্রিজারেটর এছাড়াও প্রতি পর্বের সেরা পারফর্মার পাবে মার্সেলের সৌজন্যে 5,000 টাকার গিফট ভাউচার আর যারা এলিমিনেট হবে তারা প্রত্যেকেই পাচ্ছেন মার্সেলের সৌজন্যে হোম অ্যাপ্লায়েন্স এবং একটি সুদৃশ্য প্রেস এবং এই সব কিছু পাওয়ার জন্য যে লড়াই চলছে প্রথম যিনি লড়াই করতে আসবেন বাপ রে বাপ সে এক লড়াকু আসছেন একক পারফরমেন্স নিয়ে নজরুল ইসলাম শামীম নারায়ণগঞ্জ থেকে তুফান ভাই তার ছেলেকে বলতেছে এই তুই পাশের বাড়ির ছেলেটার সাথে ঝগড়া করছিস কে কই আব্বা ওই তো আমার আগে কামড় দিছে কই তোর যদি কুকুরে কামড় দেয় তুইও কি কুকুরে কামড় দিবি কই আমি তো এলে করে কামড় দেই নাই হাতে লাঠি আছিল ওটা দিয়ে বাড়ি দিছি আমাদের খালিদ ভাই তার গার্লফ্রেন্ডে কল করে বলতেছে তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার সব এই শুনা গার্লফ্রেন্ডে বলে এই তুমি কি পাগল হয়ে গেছো একটু আগে আমার ফোন করে এটা বললা আবার ওর কল দিয়ে লাগছি এক মহিলা তার 3 বাচ্চা নিয়ে বাসের মধ্যে উঠছে কন্ট্রাক্টর এসে ভাড়া চাইলো শুধু মহিলার ভাড়া দিল তো বলতো সাফা অগো ভাড়া দিবেন না ওর তো ছোট ওর 2 বছর ওর 2.5 বছর আর ওর 3 বছর এই শুনা কন্ট্রাক্টর কয় আপা অগো ভাড়া না দেন ঠিক আছে কিন্তু বয়সের গ্যাপটা তো ঠিক মতো দিবেন বনের বাঘগুলা বিলুপ্ত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে আর শহরের বাঘগুলা বিলুপ্ত হচ্ছে বিয়া কইরা সাফারি পার্কে কিছু বানর এন্ডা ছাড়ছে তো বানর কোলামলা পায়া ঘুরতেছে খুব আনন্দ করতেছে এমন সময় এক ট্যুরিস্ট বাস এসে সামনে থামলো এই দেখে এক বন্ধু তো খুব খুশি সাথের বন্ধু কই কিরে এত খুশি কে আরে এতদিন আমরা কাছাই বন্দি আছিলাম এবার ওরা কাছাই বন্দি
তো এবার জরিনা রাস্তার পাশে দাঁড়ায় এক ছেলে গান গাইতেছে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে। এই গান শুন না আখি আলমগীর বলতেছে, এই দেখ 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 ছেলেটা আমাকে দেখে গান গাচ্ছে। তো জরিনা বলে, রূপের আগুন আমার জ্বলে আমার দেখে গাইতেছে। এই নিয়ে দুইজনের মধ্যে তুমুল ঝগড়া। বলছে আচ্ছা ঝগড়া করে লাভ নাই, ছেলেটারে জিজ্ঞেস করি। তো সামনে গিয়া ছেলেরা বলতেছে, তুমি সত্যি করে বলো তো আমাদের দুজনের মধ্যে তুমি কারে দেখে এই গানটা গাইতেছো? কবে এটা কি কোন, আমি কেমনে দেখবো, আমি তো অন্ধ। বাবা এক সুন্দরী মেয়ে সাজু বাবার কাছে গিয়া বলতেছে, সাজু বাবা আমার তো কোনো জ্ঞান বুদ্ধি নাই, আমার একটু বুদ্ধি দিবা? ও তুই বুদ্ধি চাস, আয় কাছে আয়। মেয়ে কাছে গেল, বললো আরও কাছে আয়। কই না বাবা। করে আয় আরও কাছে আয়। কই না বাবা তুমি দুষ্টিমি করবা। কই বাহ, কে বলছে তোর বুদ্ধি নাই, তোর তো দেখি ভালোই বুদ্ধি। শিখে ফেলেছে। মাঝরাতে তুফান ভাই বলতেছে, বৌরে আচ্ছা বলো তো একবারে মরা ভালো না তিলে তিলে মরা ভালো? কই রাত্রে বলি সব কি বলো, ঘুমাও তো। কই না 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 তুমি বলো একবারে মরা ভালো না তিলে তিলে মরা ভালো? কই একবারে মরাই ভালো। কই তো তোমার একটা পা শুধু আমার গলার মধ্যে দিয়া রাখছো কে, ওই বাড়ো দিয়া দাও। শিক্ষক ছাত্ররা জিজ্ঞেস করতেছে, এই তোর মার নাম কি রে? স্যার হাসি। তোর বাবার নাম? স্যার ঠাট্টা। কই তো তোর নাম কি ইয়ার কি? না স্যার ইয়ার কি তো আমার বোনের নাম, আমার নাম তো ফাজিল। বাবা বাবা জুয়েল ভাই। শামীম, স্যার আমি তোমাকে দুটা চোখ দিয়ে দেখি না, তুমি যখন আসতে থাকো আমি কোটি কোটি চোখ দিয়ে তোমাকে দেখি। কারণ তুমি আসার সঙ্গে সঙ্গে অনেক হতাশ কিশোর কিশোরী যুবক যুবতী চাঙ্গা হয়ে ওঠে এবং তারা চিন্তা করে যে এই মানুষটি যদি এত বড় হার্ডল পার হয়ে এইখানে আসতে পারে, দেন ওয়াই নট উই। তোমাকে অভিনন্দন জানানোর ভাষা আমার নেই। মাঝার ভাই। শামীম, যে গানটি গেয়ে তুমি প্রথমেই মাত করে দাও, তাই না? আমার খুব ভালো লাগলো এবং এই গানটি দিয়ে তুমি যখন গিয়ারে আসো না, মানে পুরোপুরিভাবে মনে করো যে জোকস, তোমার ভেতরের জোকসটা, তোমার শরীরটা, তোমার সব কিছু নেচে ওঠে আর কি। এই যে নাচের ঝংকারে তুমি যে ধীরে ধীরে এগিয়ে তোমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাও, এটা কিন্তু অনেক বিরাট ব্যাপার। ধন্যবাদ শামীম তোমাকে। আখি আলমগীর। আমি খুবই ইন্সপায়ার্ড ফিল করছি আপনাকে দেখে এবং মনে হচ্ছে যে আপনি আজকে যা পারফরমেন্স করেছেন এর চেয়েও অনেক অনেক বেটার পারফরমেন্স আপনি করতে পারবেন। আসলে আমার মনে হচ্ছে ইউ ক্যান গো টু দ্য টপ। অল দ্য বেস্ট টু ইউ। আমি অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আপনাকে। হ্যাটস অফ। আমরা করব জয়, আমরা করব জয় একদিন, ওহো বুকের গভীরে আমরা জেনেছি আমরা করব জয় একদিন। থ্যাংক ইউ। হয় না আমার রঙে। Marcel presents Hasho, powered by Dabur Meswak Season 4, co-sponsored by Mumtaz Herbal. সৌরভ সরকার আসছেন এখন সিরাজগঞ্জ থেকে। আরে বাবা,
Kataima Makayana Jabbamusha. তো প্রথমেই তার ছেঁড়া জোকস। আমাদের ব্যাঙের সাথে একটি মোটর বাইকের বিয়ে হলো। ব্যাঙের সাথে একটি মোটর বাইকের বিয়ে হলো, ফুলসজ্জা রাত, ঘনিষ্ঠ মুহূর্ত, এমন সময় ব্যাঙ বলতেছে ক্যাঁকো ক্যাঁকো, ওদিকে মোটর বাইক বলতেছে এই অবস্থায় ব্যাংকটা মন খারাপ করে বাইরে বের হয়ে আসলো। আমি বললাম ব্যাংক ভাই মন খারাপ কেন? আর বলো না, ওর তেল শেষ হয়ে গেছে। তো মজার স্যার, সেদিন দেখি আমাদের ডিরেক্টর হাসান ভাই সামনে পাঞ্জাবি ইন করে পেছনে ছেড়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার হাসান ভাই, আপনার এই অবস্থা কেন? সুপারম্যান হওয়ার ইচ্ছা আছে নাকি? আরে না, আমার পাঞ্জাবির সামনে ছাড়ার পেছনে প্যান্ডা ফাইটা গেছে। তো আমাদের তারেক ভাই দেখতেই পাচ্ছেন গোফ টপ কাটা, তার মানে ফেসিয়াল টেসিয়াল করে আসছে। সো ফেসিয়াল করার পর যখন টাকা দিল, তার কাছে 20 টাকা কম নিল। তো জিজ্ঞাসা করলো যে আব্বা তুমি 20 টাকা কম নিলা কেন? তো দোকানদার বলল যে ভাই আপনার মুখ থেকে যে পরিমাণ কালো কালি বাড়াইছে, এ দিয়া আখি আপুর চোখের কাজল হয়ে যাব। আসল ব্যাচেলার কারা? যারা দোতলায় মাংসের ঘ্রাণ পায়, 3 তলায় দিয়ে যাওয়ার সময় খিচুড়ি ঘ্রাণ পায়, 4র্থ তলায় বিরিয়ানি ঘ্রাণ পাওয়া সত্ত্বেও 5ম তলায় গিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খায়। চমৎকার চমৎকার চমৎকার। আমাদের সাজু ভাই একদিন তার গার্লফ্রেন্ডের সাথে গল্প করছে। ভাই একটু রোমান্টিক মিউজিক দেবেন? হ্যালো, ওদিক থেকে গার্লফ্রেন্ড বলছে জানো আজকে না বাসায় কেউ নেই। এই কথা শুনে তো সাজু ভাই তাড়াতাড়ি মানজা টানজা মারা গাড়ি নিয়ে চলে গেল, যায় দেখে সত্যি কেউ নাই, তালা মারা। আমাদের গুগলু রনি ভাই নাই, কারণ দেরি, উনি নাইট গার্ডের চাকরির জন্য গিয়েছিলেন, আসতে দেরি হবে। তো নাইট গার্ডের চাকরির জন্য যখন গেলেন, বস বললেন তোমার পূর্বের কোনো অভিজ্ঞতা আছে? আছে মানে 6 মাসের অভিজ্ঞতা আছে। ও তার মানে তুমি এর আগেও চাকরি করেছো? আরে না, 6 মাস হলো বিয়া করছি। আখি আপু বলেন তো, বর্তমানে বিবাহিত পুরুষদের জাতীয় সঙ্গীত কি? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বিয়ে করলে এমন অবস্থায় কোনো কিছু কন্ট্রোল রাখা খুব কষ্ট। সৌরভ, সত্যি এত মনের কথা তুমি বলে ফেলছো, মানে এত ভালো লেগেছে আমার। স্পেশালি বাসায় গিয়ে যখন তালা দেখলাম। এরকম একটি গল্প আছে, এই তালা মারার গল্প আছে। গল্পটি আমি বিস্তারিত বলবো না, অল্প করে বলি। এক সিনেমাতে নায়িকা, আমাদের কিছু স্যাক্রিফাইজিং ক্যারেক্টার থাকে না, যেমন আমরা সারা জীবন দেখেছি আমাদের অসাধারণ অভিনেতা প্রবীর মিত্র সারা জীবন স্যাক্রিফাইস করেছেন। আই লাভ ইউ বলছে, ভাইয়া আপনি তো আমার ভাই। ঠিক আছে, তো আজকে থেকে তুই আমার বোন। বললেই মনে করেন যে সে যাচ্ছে ঢাকা সুটকেস নিয়ে, আর একটা বাস আসে, অ্যাক্সিডেন্টে মারা যায়। এরকম কিছু চরিত্র থাকেন যে সব সময় স্যাক্রিফাইস করে। তো এরকম একজন চরিত্রবান লোক ওই হোটেলে ছিলেন। তো নায়িকা বললো, ভাইয়া আমি কি, আমাদের এই সিনেমার প্রডিউসার তো সারাক্ষণ আমাকে ডিস্টার্ব করছে। বলতে তাই নাকি, আমি কি করতে পারি? আপনি একটু আমার রুমের সামনে বসে আড্ডা মারবেন। বলে কেন? তাহলে সে আমার রুমে ঢুকতে পারবে না। বলছে হ্যাঁ শিওর, আমি তোমার জন্য যে কোনো কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি। তো উনি রাতের বেলা মেয়েটির দরজা লাগানো, সে মেয়েটির দরজার সামনে টেবিল নিয়ে বসে সে আড্ডা মারছে, কোক খাচ্ছে, স্প্রাইট খাচ্ছে, যেন কেউ ঢুকতে না পারে। সকাল হওয়ার পর সে নক করে বলছে, এখন সকাল হয়ে গেছে, আমি ঘুমিয়ে যান। পরে জানতে পারলো যে ও পাহারা দিয়েছে। জুয়েল ভাই, সৌরভ, তুমি যে নানান কিছু নিয়ে গবেষণা করো সেটা বোঝা গেল তোমার আজকের এন্ট্রান্স দেখে। ভারী সুন্দর রোবোটিক ভঙ্গিতে এবং পারফেক্টলি। এটা কোনো নয় যে তুমি হেলে দুলে গেছো এবং তারপরে যে একদম দাঁড়িয়েছিলে, মনে হয় সত্যি একটা একটা মেটালিক স্ট্যাচুর মতো তুমি দাঁড়িয়েছিলে। আমার ওই দেখাই আমি অর্ধেক পছন্দ হয়ে গেছে। বাকি অর্ধেক করেছে তুমি অন্যান্য কাজগুলো দিয়ে, এবং সেগুলোও ছিল খুব সুন্দর। আমরা খুব এনজয় করেছি। ধন্যবাদ মাজার ভাই। ও তো ট্রিপল এস, সুপার পাওয়ার,
সৌরভ সরকার, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে অবস্থিত। আমরা জানি যমুনার ঢেউ উঠেছে অনেক বড়, লম্বা, তোমার মতোই। সেই ঢেউ আমার মনে হয় যে তুমি যেভাবে জোকস বললে সেই ঢেউ সহজে থামবে বলে মনে হচ্ছে না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সৌরভ। এন্ট্রিটা গ্র্যান্ড ছিল একদম। আমি বলবো যে ইউ আর ভেরি ভেরি স্মার্ট। তোমার একটা প্রেজেন্স আছে, মনে হচ্ছে না কেউ দাঁড়িয়ে আছে সামনে, কোনো রকম জড়তা নেই। এবং আমার মনে হয় যে তোমার কোনো রকম স্ক্রিপ্টেরও প্রয়োজন হবে না একটা সময়, তুমি নিজে থেকেই সব করতে পারবে। আমি জানি না কতটা স্ক্রিপ্ট তোমাকে হেল্প করছে, বাট তুমি নিজেই স্ক্রিপ্ট লিখতে পারবে, তুমি নিজেই তুমি নিজেই স্ট্যান্ড আপ কমেডিয়ান আমরা বলি, যেটা একেবারে নিজে নিজে শুরু করে নিজে থেকেই তুমি অনেক কিছু করতে পারবে। এবং সামনে যারা আছে তাদেরকে নিয়ে ইনস্ট্যান্টলি তুমি কিছু ক্রিয়েট করতে পারবে। আমি মুগ্ধ তোমার পারফরমেন্স। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আসছেন আমাদের আরেকজন তুখোর পারফর্মার, লাকি বিনতে রেজা, আসছেন কিশোরগঞ্জ থেকে। সাজু ভাই, ফাইনালি আমার বিয়েটা হয়েই গেল। আমার প্রথম যেদিন ছেলের বাড়ি থেকে দেখতে আসলো, তো ছেলের বাবা আমার প্রশ্ন করলো, তোমার সিমটি কি বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা হয়েছে? জি হয়েছে। বাস এই কথা শুনে আমার বিয়ে ঠিক করে ফেলাইলো। আমার বিয়ার কার্ড ছাপানো হইলো। আমি ভাবলাম আমার বিয়ার প্রথম কার্ডটা আমি কি আমার বয়ফ্রেন্ডে দিয়ামু। যেই তার হাতে বিয়ার কার্ডটা দিলাম, তে শোনের আগে বলে উঠলো, এই তোমারা যদি আমি বিয়া করতে না পারি তাহলে অন্য কেউ বিয়া করতে পারবো না। বাবা, তুমি যদি আমারে বিয়া করতা তাহলে মনে হয় অন্য সবারই বিয়া করতে দিতা। এই জায়গায় বিয়া ঠিক হওয়ার আগে আমার অন্য এক জায়গা থেকে প্রস্তাব আসছিল। তো ছেলের বাবা আমার বাবারে বলতেছে, আপনার মেয়ের সুখের জন্য একটা ফ্রিজ, রঙিন টেলিভিশন, মোটরসাইকেল আর বেশি কিছু না, একটা খাট আর সোফা সেট দিলেই হবে। এই কথা শুই না আমার বাবা বলল, আমার মেয়েটা নেবেন তো? এই বলে তার গা ধাক্কা দিয়ে বার করে দিছিল। বাদ দেন এসব কথা, আসল কথায় ফিরে আসি। আমার বিয়ার কাজ শেষ। আমার নানি শাশুড়ি আমার এসে বলতেছে, বাবা 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 বাহ, বৌমা দেখি খুব সুন্দর, বোর চোখ সুন্দর, নাক সুন্দর, গলা সুন্দর। এই কথা শুই না পাশ থেকে আমার স্বামী বলে উঠলো, খবরদার দাদি, আর নিচে নামবা না। আমার বাসর রাত, আমার স্বামী দরজা খুলা ঘরের ভিতর আসলো। আমি খাটের উপর বসা, সে আস্তে আস্তে আইসা আমার পাশে বসলো। যে আমার ঘুমটা তুলতে যাবে, তখন আমি আমার ঘুমটা সরাই বললাম, ফুট্টু। আমার স্বামী আমার দেখা চাপা মারতে শুরু করে দিল। বলতেছে, তোমার জন্য আমি সব করতে পারি, পাহাড় থেকে লাফ দিতে পারি, আগুনে ঝাঁপ দিতে পারি, আর তুমি চাইলে হাওয়ার সাথে উইরে উইরে বেড়াইতে পারি। আকি আপু ও নিজের সুপারম্যান মনে করে। বিয়ার পর দিন বাড়ি ভর আমি হুমানের সাথে খাইতে বসলাম। আমার কিপটা শাশুড়ি এসে বলল, বৌমা আমার খুব ভালো, সে অল্প কয়টা ভাত খায়। বাস ওই দিন অল্প কয়টা খায় উঠে বললাম। হ্যাঁ, পরের দিন আমার বাপের বাড়ির লোকজন আসলো, তা আমিও তাদের বলে দিলাম, আমার শাশুড়ি মা অনেক ভালো মানুষ, সে সারাদিন এত কাজ করে যে খাওয়ার সময়টাও পায় না। বাস ওই দিন আমার শাশুড়ি না খাইয়া ছিল। আমার মামা শ্বশুর আমার এসে বলতেছে, বৌমা আমার প্রচন্ড গরম লাগতেছে, তুমি কিছু একটা করো। বাস উনারে ধইরা ফ্রিজে রাখিয়ে দিছিলাম। আমার স্বামী এত কিপটা যে একটা কাজ করার আগে 10 বার চিন্তা করে। এমনে মুডটা খারাপ হয়ে যায় না?
স্বামী আমার ক্রিকেট খেলা দেখতে নিয়ে গেল। এক একটা ব্যাটসম্যান মাঠে নামতেছে আর 5 মিনিট পর আউট হয়ে ফিরে আসতেছে, একটা নামতেছে 5 মিনিট পর ফিরে আবার আসতেছে। তো এই দেখে আমার স্বামীর মাথা পুরাই নষ্ট হয়ে গেল। আমার বলতেছে, দেখ একটা প্লেয়ার ভালো না, চলো বাড়ি চলে যাই। এই কথা শুনে আমি তারে বললাম, এইবার বুঝছো তোমার প্রতি রাগটা আমার কেন হয়? এই যে ডিরেক্টর হাসান সাহেব, আমার স্বামীর সাথে ঝগড়া করার সময় আপনি যদি টেকনিক্যাল সমস্যার কথা বললা বারবার কাট বললা দেন, তাহলে কিন্তু ওর উপরে রাগটা আমি আপনার উপরে ঝাড়বো। স্বামীর সাথে ঝগড়া করার পর ভাবলাম তারে আমি তালাক দিয়া দিব। তার জন্য উকিল সাহেবের কাছে গেলাম। উকিল সাহেব আমার সব কথা শুনে বলতেছে, মা রে রাগের মাথায় তালাক হয় না। উকিল সাহেব, আপনার কি মনে হয় তালাক কেউ ভালোবাসা দেয়? তারপর আর কি করা, বাপের বাড়ি চলে গেলাম। বাবারে গিয়া বললাম, বাবা ওই বাড়িতে সবাই আমার বোমা বোমা বইলা ডাকে। তারপর বাবা বলতেছে, ওরা তোর বোমা বইলা ডাকুক, তুই ফাটস কেন? না বাবা, ওই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। এই কথা শুই না আমার বাবা দৌড়ে বাজারে গেল। বাজার থেকে 2 খান অক্সিজেন সিলিন্ডার আইনা আমার দিয়া বললো, এইবার যাও তোমার শ্বশুর বাড়িতে যাও। ফুটুস, এতক্ষণ যা বললাম এগুলো জোকস ছিল। আমার শ্বশুর বাড়ির এমন অনেক অনেক গল্প আছে যা আমি সারা জীবনেও কারো কাছে বলবো না, আমার মনের ভেতর রাখবো। কারণ ওটা আমার শ্বশুর বাড়ি নয়, আমার নিজের বাড়ি, আমার অহংকার। ছবির নাম কি জানো তো? নিষ্পাপ বধূ। আমি একটা সত্যি সত্যি বাংলা সিনেমার একটা পোস্টার দেখেছিলাম, নিষ্পাপ বধূ, এবং সেই পোস্টারটি দেখার পর আমার মনে হয়েছে এইটা যদি নিষ্পাপ বধূ হয় তাহলে পাপী বধূর পোস্টারটা কি হবে? জুয়েল ভাই। লাকি, তুমি তো সবসময় ভালো করো। আজকে খুবই আমার ক্রোধের একটা জায়গা তুমি খুব সুন্দরভাবে তুলে ধরেছো। সেটা হচ্ছে বিবাহ হবে 2টা মানুষের সমান সমান। সেইখানে আমাদের সোসাইটিতে এখনও এইরকম ভাবটা প্রচলিত যে যৌতুক দিতে হবে, এইটা যৌতুক দিতে হবে, সেইটা যৌতুক দিতে হবে, এবং সেইগুলো তুমি রসিয়ে রসিয়ে কষিয়ে কষিয়ে বললে, এবং অবশেষে বললে যে আমার বাবা বললেন যে আমার মেয়েটাকে নেবে তো, বলে ঘাড় ধরে বার করে দিল। আমি না একদম যেটা আশা করেছিলাম সেইটা, কিন্তু আমি জানি না আশা করা জিনিসটা বললে পরে মানুষ কিন্তু হাসে না, মানুষ খুব আশান্বিত হয়। এটা একটা সামাজিক ব্যাধি যেটাকে তুমি তোমার জোকসের মধ্যে এনেছো। এছাড়া অন্য সবগুলো সেগুলো তোমার নিজের মধ্যে, এবং কিছু সূক্ষ্ম জোকস ছিল যেগুলো ভেবে তারপরে হাসতে হয়েছে। ধন্যবাদ। মাঝার ভাই কি স্মৃতি রোমন্থন করছেন? না, আমি ও লাল শাড়িতে ঢুকলো তখন আমি একটু আলোড়িত হয়েছিলাম, হয়তো পিছনের দিকে চলে গেছিলাম। আমি সেটাই বলছিলাম। দেখেন আমরা কিন্তু ঠিকই বুঝতে পেরেছি। আসলে সাজু, ব্যাপার হচ্ছে যে ও আমাদের বঙ্গ নারীর, বিবাহিত নারীর যে রিয়েল কথা, সংসারের কথাগুলো অকপটে চমৎকারভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলো, এবং এত সুন্দরভাবে সমস্ত ক্যারেক্টারগুলো আনলো, এবং আমরা আলোড়িত হলাম। এবং সর্বশেষে সে যে বলল যে ওই বাড়িটি আমার আপন, এটা আমাদের নারীদের কত বড় উদারতা, সেই উদারতার সুযোগ যেন আমরা কার উপরে না নেই, কোনো নারীর উপরে না নেই। ধন্যবাদ লাকি তোমাকে। থিমটা খুব ভালো লেগেছে, বিয়ে। বউ সেজে এসেছো, একেবারে থিমের সাথে মানানসই তোমার গেট আপ, আর এত সুন্দর লাগছে তোমাকে দেখতে, এত মিষ্টি লাগছে, মনে হচ্ছে আসলেই হয়তো বিয়ে করেই এসেছো আজকের এই স্টেজে। প্রথম কথা, সেটা তোমার পারফরমেন্স খুবই ভালো, এটা তো সবাই জানে, এতদিনে দর্শকও জানে, খুবই ভালো।
মুগ্ধ হওয়ার মতো। প্লাস পয়েন্ট যেগুলো তোমার, সেটা হচ্ছে তুমি যে কোনো সাহসী সাবজেক্ট খুব সাহসিকতার সাথে এবং কোনো রকম কোনো জড়তা ছাড়াই যে উপস্থাপন করতে পারলে একটা মেয়ে হয়েও, আমি স্যালুট জানাই তোমাকে তার জন্য। সব মিলিয়ে আমি একদম বলতে চাই যে তুমি তো ভালো পারফর্মার অবশ্যই, তবে আমি জানি না তোমার বিয়ে হয়েছে কি না। হয়নি? খুব শীঘ্রই হয়ে যাবে মনে হচ্ছে দেখে, এবং যার সাথে হবে সে খুবই লাকি। বাহ, থ্যাংক ইউ লাকি, থ্যাংক ইউ। Marcel presents Hasho, powered by Dabur Meswak Season 4, co-sponsored by Mumtaz Herbal. আমাদেরকে মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিতে হবে, না পুরুষ না নারী। তারপর আমরা বলি যে দুটি মানুষ যখন মানসিকভাবে অনেক বেশি রিচ হবে, স্ট্যান্ডার্ড হবে, তখন দুজন মানুষ একসাথে অনেকটা পথ চলতে পারে। যেরকম দুজন মানুষ অনেকটা পথ চলে এখানে এসছেন, তাদের মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ জহির ইকবাল নোয়াখালীর এবং অন্যজন হচ্ছে ফৌজুল আকবর রিফাত চট্টগ্রামের। টেস্ট করা হইয়া গেছে। এ কে কোথায় আছিস? টেবিলগুলো মুছা দে, চায়ের কাপগুলো লইয়া যা, পাপোশটা বাইরে রাখে, ফ্যানটা বাড়াইয়া দে, লাইটগুলো জ্বালাইয়া দে। থাক, লাইট জ্বালাইস না, জানালাগুলো খুলে দে, বাইরের আলো এমনি ঢুকবো। এই যার দিন কালাইছে, এখন মানুষ আর কমেডি অনুষ্ঠান, গানের অনুষ্ঠান দেখতে চায় না। তাই চিন্তা করছি নতুন একটা সিনেমাটিক শো নামামু। নাম দিছি যা ইচ্ছা তাই কর। তোরা ওই কর। স্যার আসতে পারি? আমি তো তোরে ডাকলামই না, তুই চলে এলি কেন? এই যে স্যার আপনি এতক্ষণ ধরে বক 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 করতে আছেন, এই এতক্ষণ ধরে বক বক করার পর বক বক শেষে আপনি কি বলতেন? এ বাইরে কি আছে একটা পাঠা। এই কথাটা যদি আপনি চিৎকার করে বলতেন তাইলে আমার আর অডিশন দিতে আসতে হইতো না, আপনার লইয়া ডাক্তারের চেম্বারে দৌড়াইতে হইতো। এ থাম, বেশি কথা কইস না, তোর ভিতর কি আছে দেখা। বিশ্বাস করেন স্যার, একটা আন্ডারওয়্যার স্যার আর কিছু নাই। এই আমি তোর প্রতিবার কথা কইছি। স্যার আমি চিন্তা করছি একটা আধুনিক বাংলা গান শোনামু। বাবা শোনা শোনা। স্যার শুরু করি তাইলে। আমার একটা নদী ছিল জানতো না তো কেউ, এই কানে এক নদী ছিল জানতো না তো কেউ। আমি এখানে মানুষের অডিশন নিতে যাইছি, এই কোত্থেকে যে বান্দর হনুমান গুলো আয়ে অডিশন দিতে। এ যাবাক। এ নেক্সট। স্যার আসতে পারি? তা আসবি নাকি বাড়ি যাওয়ার জন্য ডাকছো এখানে? আয়, তোর ভিতর কি আছে ক। আমি সব পারি, সব। দুনিয়ার এমন কোনো কাজ নাই যেটা আমি পারি না। ডিম ভাজতে পারোস? না, ওই একটা কাজ স্যার আমি সব পারি। তাইলে তো ডিম পাততে পারোস? না মানে স্যার ওই দুইটা কাজ স্যার আমি আর সব পারি। ওই ডিম পাড়াইতে পারোস? স্যার ওইটা তো মোরগের কাজ। নেক্সট। স্যার আসতে পারি? হ্যাঁ আসেন। আপনি কি পারেন? স্যার আমি অনেক কিছু পারি, অনেক কিছু পারি। আমি মেকআপ করতে পারি, চুল বাঁধতে পারি, রান্না করতে পারি, আর অনেক 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 কিছু পারি। তো আপনি এই ধরনের প্রতিভা নিয়ে এখানে কেন আসলেন? কেন, আপনারা তো বাইরে বড় করে লিখে দিয়েছেন যা ইচ্ছা তাই কর, যা ইচ্ছা তাই কর, যা ইচ্ছা তাই করতে এসেছি। এই প্রতিভা নিয়ে তো আপনি একটা বিউটি পার্লার খুললেই পারেন। ও মাই গড, বিউটি পার্লার, কি সুন্দর আইডিয়া, চমৎকার আইডিয়া। আমি আজই কাজ শুরু করব, আমি আজই কাজ শুরু করব। ঠিক আছে, আপনাকে একটা জিনিস দিতে চাই। আবার কি জিনিস? চোখটা বন্ধ করুন। আল্লাহ, হাতটা দেন। দিলাম। এটা কি? এটা হলো আমার মোবাইল নাম্বার। আমার বিউটি পার্লারে অবশ্যই অবশ্যই আসবেন, ভাবিকে নিয়ে আসবেন কিন্তু। ও সরি স্যার, একটা সেলফি প্লিজ। থ্যাংক ইউ স্যার, গুড বাই। আল্লাহ, কেন যে এই কাজে হাত দিছিলাম। এ মোবাইল নাম্বার তো দেয় দেয়, লগে আমার সেলফি তুলে লেগেছে। আমার সংসার মনে হয় ভেঙে যাইব। এ নেক্সট। বাংলার বিহার 1756 সালের সিংহাসন লাভকারী নবাব সিরাজউদ্দৌলা আলুর ভর্তা পান্না ডাইল খাবে।
না না রানী তা হয় না, তা হয় না। আমার মোরগ মুরগিগুলো কোথায় 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 কোথায়? বাহ বাহ বাহ, কি সুন্দর কি সুন্দর। আপনি আর কি কি পারেন কোন? আমি নায়ক হতে পারি। নায়ক? Yes. ডায়লগ দেন। একবার বলো প্রিয়া, একবার বলো তুমি শুধু আমার। ওয়াও, কি ফ্যান্টাস্টিক। আপনি আর কি কি পারেন কোন? আমি ভিলেন হতে পারি। ভিলেন? একবারে পুরো সিনেমার সবকিছু আছে, দেখি কোন। ওই আমি টায়ার কাদের রাবার না, হাওয়া দিলে ফুলি না। সাজু তুই বাঁচবি না, তোর আমি সারুম না। ওয়াও ওয়াও ওয়াও, ফ্যান্টাস্টিক। ভাই আপনারা দিয়ে হবে। আর কি কি পারেন কোন? আমি অ্যাকশন পারি। ওয়াও, পুরো ফিল্ম হয়ে যাবে। অ্যাকশন শুরু করেন। ওই সাজু আমারে চিন্নালো, আমি টায়ার 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 টায়ার, তোকে আমি ছাড়বো না। ওই সাজু তুই আমার কিচ্ছু করতে পারবি না, কারণ তোর মা এবং প্রাণ পাখি আমার কাছে বন্দী। শয়তান বল তুই কি চাস? ওই আগে তোর মার লগে কথা ক। সাজু তুই চলে আয় বাবা, না ওই লম্পটটা আমাদেরকে মেরে ফেলবে বাবা, তুই চলে আয়। ওই তোর প্রেমিকার লগে কথা ক। তুমি ওই লম্পটের কথা একদম বিশ্বাস করবে না, তুমি চলে এসো, তুমি চলে এসো। ওই সাজু তোর মা আর প্রেমিকারে যদি বাঁচাইতে চাস, তাইলে এক্ষুনি 1 প্যাকেট আলাল বিড়ি নিয়া আমার তালা পাহাড়ে চলে আয়। খবরদার কোন পুলিশে যদি খবর দিছস, তাইলে তোর মা আর প্রেমিকারে আর জীবনে কুইচা পাবি না। ওয়াও, কি দারুণ ভাই। আমি আপনারে খুঁজতেছিলাম, আমার পাইয়া গেছি। এ রাবার ব্যান্ড বাজনা বাজাও। দাঁড়াও, এ আমাকে পারফরমেন্স এখানে শেষ। দেখা হইব হাসো অডিশন 5-এ। বাজনা। বাপ রে বাপ, আমার তো ভয় লাগছে যেতে এখন। এই নে, তুই যা চাইছিলি নিয়ে আইছি। আমার মা আর আমার প্রেমিকারে ছেড়ে দে, আল্লাহ দোয়াই লাগি। ছাড়বা না? আনিনি তো। এই দুটো পাগল তো আমাদেরকে সবসময় পাগলই করে ফেলে। এবং ওদের আরেকটা গুণ হচ্ছে যে ওরা ক্রমেই পাহাড়ের উপরে উঠতে জানে। অসাধারণ। প্রত্যেকটা চরিত্র তারা যেভাবে যথাযথভাবে লালন করে এবং পালন করে এবং প্রদর্শন করলো, সেটা কিন্তু অনবদ্য, তাই না? ও যে ফিমেল ক্যারেক্টার করলো, তারপরে মেল ক্যারেক্টার করছে, সন্ত্রাসীর ক্যারেক্টার করছে, ভিলেনের ক্যারেক্টার করছে, মায়ের ক্যারেক্টার করছে, প্রেমিকার ক্যারেক্টার করছে, এটা দারুণ। আর এই যে ডিরেক্টর সাহেব, এ তো মারাত্মক, একদম পারফেক্ট পারফরমেন্স করেছে। ধন্যবাদ তোমাদের। আখি আলমগীর, সাধারণত দেখা যায় পারফরমেন্স কি হয় যে খুব বড়ভাবে শুরু হলো, তারপর আস্তে 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 ফল করে, ধরে রাখা যায় না। তোমাদেরটা যেটা ছিল, তোমরা একদম এভাবে শুরু করে এমন একটা হাইটে নিয়ে গেলে পারফরমেন্স, ভেরি গুড, আই এম ইমপ্রেসড। থ্যাংক ইউ, চমৎকার। কি কেমন লাগছে? একটু আগে তো সিনেমাই দেখলাম একটা। এখানে সিনেমা চলছে, এখানে মাইম চলছে, এখানে বিবাহ চলছে, কিন্তু সবাই তোমাকেই মারতে চাচ্ছে। আমি জানি না সব আমার সাথে কেন লাগছে, কি অপরাধ আমি করেছি আমি জানি না। Marcel presents Hasho, powered by Dabur Meswak, Season 4, co-sponsored by Mumtaz Herbal. প্রত্যেকটা কাজেরই উত্থান পতন থাকে, প্রত্যেকটা পারফরমেন্সের উত্থান পতন থাকে, প্রত্যেকটা চাকরির উত্থান পতন থাকে। আমি একটা প্রশ্ন করতে চাই, পৃথিবীর কোন চাকরিতে সবচেয়ে বেশি উত্থান পতন? লিফটম্যানের। প্রতি মুহূর্তে ওঠে, প্রতি মুহূর্তে নামে, কিন্তু এবার যে আসবে তার শুধু উত্থান আছে, পতন নাই। সে হচ্ছে আমাদের তামজিদ রনি, আমাদের গেস্ট পারফর্মার ঢাকা থেকে।
গ্রুমিংয়ের অবসরে সেদিন একটু বাঁশি বাজাচ্ছিলাম, তো সবাই রিকোয়েস্ট করলো মঞ্চে একবার দরকার। তো খুব ভালো পারি না, যদি অনুমতি দেন। অবশ্যই। ওয়াও ওয়াও, ফার্স্ট ক্লাস। বড় বাঁশিটাই বাজাতে পারতা। 13 ফিট লম্বা একটা তাল গাছের 9 ফিটের মাথায় একটা লোক ওঠার পর তার লুঙ্গির কাছা খুলে গেল। এমন অবস্থায় সেই লোকটা দেখতে পাচ্ছে ঠিক 10 ফিট দূরে আরও একটা তাল গাছ, সেইটার 7 ফিট মাথায় একই ভঙ্গিমায় তার দিকে তাকিয়ে আছে এমন একটা লোক। চেনা চেনা লাগছে কিন্তু চেনা যাচ্ছে না। তাকে জিজ্ঞেস করছে, ভাই আমাকে চিনতে পারছেন? তখন প্রথম লোকটা কি উত্তর দিল জানেন? এই ভুলে গেলাম। এভাবে কথা বলতে বলতে অনেক গুরুত্বপূর্ণ মোমেন্টে অনেকেই কথা ভুলে যায়। আমি কথা দিচ্ছি আমার এই পারফরমেন্সটি সেই সব ভোলা মনের মানুষদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। কথাটা আমি আগেই বলে দিলাম, কারণ পরে যদি আমি ভুলে যাই। ওকে, লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। এনার্জি! কি যেন বলছিলাম? সদ্য যৌবনপ্রাপ্ত এক তরুণী বাসা থেকে বের হলো বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। পথেই দুটা কুকুরের সাথে দেখা। মেয়েটাকে দেখে কুকুর দুটো দাঁড়িয়ে গেল। মেয়েটা ভয়ে খুব কৌশলে কুকুর দুটোকে কাটিয়ে একটু আগে বাড়তেই দুটো রংবাজের সাথে দেখা। রংবাজ দুটোও দাঁড়িয়ে গেল। মেয়েটা আবারও খুব ভয়ে কৌশলে তাদেরকে কাটিয়ে আগে বাড়তেই মনে মনে ভাবছে, ঘটনা কি, আমাকে দেখে সবাই দাঁড়ায় কেন? তারপর সে দেখছে রাস্তার ওই পার থেকে এক সদস্য বিশিষ্ট একটা মিছিল তার দিকে আসছে। মিছিলে ছিলেন অনন্ত জলিল। তো সে ভাবছে যে একজন মানুষের দ্বারা কি একটা মিছিল, এটা কি সম্ভব? অবশ্যই উনাকে দ্বারা সবই সম্ভব। ভয়ে মেয়েটা দ্রুত ইউটার্ন নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিল। রংবাজদের অতিক্রম করলো, কুকুরদের অতিক্রম করলো। এমন মোমেন্টে আমাদের হাসান ভাই বলে, এত লম্বা জোকস হবে না ভাই, এটা বাদ বাদ। আমি তো ভাই আমি এক্ষুনি 5 লাইনটা ছাড়বো ভাই, তুমি যা মন চা তাই ছাড়ো, এই জোকস বাদ, এই জোকস বাদ। এটা কোনো কথা? হ্যাঁ, মেজাজটা খারাপ হয় না? উনি সবসময় এমন করে। আমাদের পারফরমেন্সের সময় বাধা থাকে হচ্ছে 5 মিনিট। 5 মিনিটের 1 সেকেন্ড যদি দেরি হয়, খেচাক কাট। কাটতে কাটতে উনার এখন এমন অবস্থা, 3 মিনিট পারফরমেন্স হলো খেচাক। আমি 100 টাকা বাজি ধরতে পারি আমার এই পারফরমেন্সটাও উনি কাটবে। এবং যদি কাটে এমন মেজাজটা খারাপ হবে না, আমার লাঠিটা করে আমার এই বাসের কসম হাসান ভাই খুব মাইন্ড করব। উনার এই জিনিসটা আমরা কেউ কন্ট্রোল করতে পারি না। তো চিন্তা করলাম হেড অফিসে ফোন দেই। হেড অফিস বুঝলেন তো, ভাবির কাছে ফোন দিলাম। হ্যালো, ভাবি স্পিকিং। হ্যাঁ ভাবি, হ্যাঁ রনি বলছিলাম হাসো থেকে, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি, তুমি ভালো আছো? জি ভাবি, কি ভাই এসব কি শুরু করছে বললেন তো? পারফরমেন্স কাইটা টাইটা একাকার করে ফেলে, এটা তো কিচ্ছু থাকে না। হ্যাঁ বললো কি তোমাদের সাথে এমন করে? তোমাদের সাথেও এমন করে মানে? ও কি আপনাদের সাথে এমন করে? আরে ও তো বাসায় যতক্ষণ থাকে খালি কাটাকাটি করতে থাকে, এইটা কাটে ওইটা কাটে। আমার 3টা শাড়ি তারে দিলাম যে বৈশা বৈশা ভাঁজ করো, কিছুক্ষণ পরে এসে দেখি শাড়ি 3টাতে কাইটা 3000টা শাড়ি বানাইছে। কাটতে কাটতে নিজের লুঙ্গিগুলোরও কাটা কাটা রুমাল বানায় ফেলছে। এখন বাড়িতে আমার পেটিকোট পরে বসে থাকে। তা আমি বললাম ভাবি এটা তো প্রবলেম, ওনাকে ডাক্তার দেখান, কোন দিন আপনাকে কাইটা ফেলে। না 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 না, আমারে কাটবে না। আসলে হয়েছে কি, তোমরা তো একটু জানো না, কারো বললো না। হ্যাঁ, ওই প্রডিউসার হওয়ার আগে উনি তো আগে খাতনা করে তো ভাবি আমি যতটুকু জানি খাতনা তো ভালো ব্যবসা, ওইটা ছাড়লো কেন? ওই যে ওইটাও কাটতে কাটতে একবার বেশি কেটে তো যাই হোক, এখন আসি বিষয়ে। বেরোচ্ছি, বাইরে ঘুরতে যাচ্ছি, হঠাৎ দেখি আখি আপু 15-20 জন বন্ধু বান্ধব নিয়ে পার্কে বেরোতে যাচ্ছে। আমিও খুব খুশি।
পিছন থেকে এতগুলা ফ্রেন্ড একটু টাঙ্কি মারার জন্য আমিও পার্কের ভিতরে ঢুকলাম। গিয়ে দেখি পার্কের ভিতরে ওনারা সবাই খুব উল্লাস করছে উপরের দিকে তাকিয়ে। কি ঘটনা কি? সামনে গিয়ে দেখি একটা 13 ফিট লম্বা তাল গাছ, ওইটার 9 ফিটের মাথায় একটা লোক। হাসান ভাই, আপনি এখনো নামেন নাই? আপনি এটার উপরে কি করেন? কারে আসছিলাম একটা তাল গাছ তাল পারতে, তো আমার কাছে কেন মনে হইতেছে এটা সুপারি গাছ। এইটা বলার পরে চোখটা নামায়া দেখি সামনে আরেকটা জটলা, ওইখানে দেখি আরেকটা 13 ফিট লম্বা গাছ। আপনার কি প্রবলেম মাজার ভাই? সাজু ভাই, আমার পক্ষে ম্যানেজ করা সম্ভব না, প্লিজ একটু কন্ট্রিবিউট করেন, নামান ওনাদেরকে। অসাধারণ, গ্রেট পারফরমেন্স, ব্রিলিয়েন্ট পারফরমেন্স। থ্যাংক ইউ রনি। এইবার হচ্ছে ফলাফল কাটাকাটির পালা। যে দুজন পর্বসেরা হয়েছেন তারা অবশ্যই আগে তামজিদ রনির সাথে হাত মিলিয়ে আসবেন। একজন হচ্ছে পিতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পুত্র সৌরভ সরকার। আর এই নামটি শোনার সাথে সাথে বাকি যারা পারফর্মার আছেন তাদের সবার একটু চোখ ভেজা, কারণ আসছেন এরপরে লাকি বিনতে রেজা। বাহ, চমৎকার দুজন আপনারা পর্বসেরা হয়েছেন। আপনাদের হাতে এই মুহূর্তে মার্সেলের সৌজন্যে 5,000 টাকার যে গিফট ভাউচারটি আছে সেটা তুলে দেবেন জুয়েলাইজ। এবং সেই সাথে আজকের এপিসোডটি আমরা শেষ করব। বাজারে এখন দাম, অবস্থা চরম, ব্রেকআপ, রিলেশন, ডিমোশন